ফার্স্ট লাভ? প্রথম ব্রেকআপ মেনে নিতে পারছিলাম না। আমি কফি অর্ডার করলেও লিখে দে ভাই সাথে শোকেন দিব। আমি 5 লাখ টাকা চুরি করেছি। ডিরেক্ট হিসেবে আমি ভয়ানক এক্সপেরিমেন্ট করছি। আমি এমন কাজ করতে চাই যেগুলো বাংলাদেশে হয় না। নাবিলা তো এখন লিচুর বাগানে। ডোন্ট ফলো দ্যাট ট্রেন্ড, বিকাম দ্যাট ট্রেন্ড। ওয়েলকাম টু শোবাস, ইটস মি মেহজাবিন রিদি অ্যান্ড আজকে আমাদের সঙ্গে আছেন নাটকের জনপ্রিয় অভিনেতা ও কোটি ভক্তের হার্টথ্রব। লেটস ওয়েলকাম তৌসিফ মাহবুব। কোটি ভক্তের হার্টথ্রব, আর ইউ শিওর? হ্যাঁ, ওয়াও। বাংলাদেশের কোটি কোটি মানুষ আপনার নাটক দেখে, আপনার নাটকের এত এত ভিউজ, এবং আমি পার্সোনালি আপনার ফ্যান। ও মাই গড, থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন এবং কেমন লাগছে? খুব ভালো লাগছে, এত সুন্দর একটা চমৎকার সেটে থাকতে পেরে, বসতে পেরে আপনার সঙ্গে খুব ভালো লাগছে। আমরা তো জানি যে আপনি একসময় হোস্টিং করেছেন। আজকে যদি আপনি হোস্ট হিসেবে থাকতেন তাহলে আপনি কিভাবে অনুষ্ঠানটাকে ওয়েলকাম করতেন? অবশ্যই আপনার মতো তো সুন্দর করে পারতাম না, বাট চেষ্টা করতাম সুন্দর করেই করতে, কাজ যখন করেছি সেটাও একরকমভাবে প্রপারলি করার চেষ্টা করেছি। আচ্ছা, ঠিক আছে। আপনার রিসেন্টলি একটা ওয়েব ফিল্ম বের হয়েছে ফার্স্ট লাভ। ফার্স্ট লাভের একটা সিন কিন্তু ফেসবুকে বেশ ভাইরাল হয়েছে, আপনি দেখেছেন কিনা? যে আপনি বলেছেন যে রিলেশন কিন্তু অনেকগুলো করেছি কিন্তু প্রেমে কখনো পড়া হয়নি, তুমি আমার ফার্স্ট লাভ। আপনার কাছে কি মনে হয় যে রিলেশনশিপে কি যাওয়া যায় প্রেম ছাড়া? যারা ভণ্ডামি করে তাদের পক্ষে সম্ভব। তাহলে চরিত্রে যে প্রীতম ছিল সে একটা ভণ্ডই ছিল। অবশ্যই, সে তো আসলে অনেক মেয়ের সঙ্গে রিলেশন করেছে, আচ্ছা, কিন্তু সে তো কোনোটা মিন করে করেনি, সে ওখান থেকে গেইনার হওয়ার জন্য করেছে অন্য কিছু। সো ওর জায়গা থেকেই ডায়লগ ঠিক আছে। অ্যান্ড আপনি যেটা বললেন দেখেছি কিনা, আমি সবকিছুই দেখি, সবকিছু আমার নজরে থাকে। ইট ইজ দ্য সাকসেস অফ দ্য স্টোরি, বিকজ আমরা ওই প্রীতমদেরকেই তুলে ধরতে চেয়েছি। এই ভিডিও ভাইরালটা ইনফ্যাক্ট আমিই বেশি করেছি, আমার পেজ থেকেই ওটা গিয়েছে। আমি এটা করেছি, দেখলাম আমার ওখানে প্রায় 8-10 হাজার কমেন্ট, এবং সবাই হচ্ছে গিয়ে সব ছেলেদেরকে ট্যাগ করেছে বা কোনো মেয়েকে ট্যাগ করে বলছে এটা তোর অমুক প্রেমিক। সো এটা আসলে জেনুইন কিছু প্রীতম আছে আমাদের সোসাইটিতে, ওদের কথাগুলো এরকমই হয়, আর ওই কথাগুলোকে আসলে আমি তুলে ধরেছি। দ্যাটস ইট। গল্পটা তো তৈরি হয়েছে একটা ক্যাম্পাস জীবনের প্রেম বন্ধুত্ব নিয়ে। তো ক্যাম্পাস জীবনে তৌসিফ মাহবুব কেমন ছিলেন? নট এ ওমেনাইজার, যেরকম এখানে প্রীতম ছিল মেয়েদের পিছিয়ে করতো, শুধু এটা না, শুধু না, এটা নাই একদম। বাট প্রীতম একটা টার্ম দেওয়া আছে ওখানে গল্পের মধ্যে, যে মিস্টার 360 বলে। অনেকটা ওরকম ছিলাম আমি, বিকজ আমি মিউজিক করতাম, আমি ফুটবল খেলতাম, আমি মোটামুটি ক্লাস টাসও করতাম, প্রেমও করতাম। সো সব কিছু মিলে ক্যাম্পাসের ওয়ান অফ দ্য পপুলার গাইজ ছিলাম। আচ্ছা, সো অনেকটা আমার সঙ্গে যায় প্রীতম ক্যারেক্টারটা, এক্সেপ্ট দ্য ওমেনাইজার পার্ট আর কি। আচ্ছা, আপনি রিসেন্টলি কিন্তু কিছুদিন আগে, বেশি দিন হয়নি, আপনি আপনার ক্যাম্পাসে গিয়েছিলেন জাজ হিসেবে। সো ওই মোমেন্টটা একটু শেয়ার করবেন, এন্ড ফ্যাকাল্টিরা, জুনিয়র সিনিয়ররা আপনাকে দেখলে এখন কি বলে? সো ইট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং, বিকজ আই হ্যাভ দিস ফ্রেন্ড তামান্না, ও এখন ওখানে ফ্যাকাল্টি। ও সো ও আমি 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 জানতামও না যে ওখানে এখন ফ্যাকাল্টি আসলে। সো আমি যেই একটা কম্পিটিশনে যাই, একটা অ্যাক্টিং কম্পিটিশন ছিল, ওখানে জাজ হিসেবে যাই। তো প্রথমত 12 বছর পর আমার ক্যাম্পাসে যাচ্ছিলাম, একটা অন্যরকম ফিলিংস ছিল। যাওয়ার পর যখন একটা ফ্যাকাল্টি আমাকে দোস্ত বলে, আমি লাইক, আরে তুই এখানে কি করিস, তুই কি এখনো পড়িস নাকি? অ্যান্ড শি ইজ লাইক, এই বেটা আমি এখন ফ্যাকাল্টি এখানে, আমি বাইরে থেকে পিএইচডি করে আসি, ডোন্ট ইউ নো? আমি লাইক, ও হ্যাঁ নাইস, আমিও তো, তুই কেন আসিস, পড়তে আসিস আবার? আমি বললাম না, আমি জাজ হিসেবে আসছি। মাশাআল্লাহ, উই আর ডুইং, উই আর দেয়ার ওয়্যার উই আর সাপোজ টু বি। রাইট। সো ইয়া, ক্যাম্পাসটা ঘুরে ঘুরে দেখলাম, ভাল লাগলো, স্মৃতিচারণ করলাম আর কি। আচ্ছা, আপনি বলেছেন যে ক্যাম্পাসে আপনার প্রেমও হয়েছে, তো এটা কি প্রথম প্রেম ছিল? ওইটা প্রথম প্রেমের কাইন্ড অফ। আচ্ছা, প্রথম প্রেমের নিয়ে তো অনেক কথাই বলবো, তবে প্রথম ব্রেকআপ নিয়ে আমি একটু শুনতে চাই। প্রথম ব্রেকআপের সময় কি হয়েছিল? কান্নাকাটি করেছিলেন? প্রথম ব্রেকআপ না, মানুষ যে কোনো প্রথম জিনিস আপনি দেখবেন মেনে নিতে একটু কষ্ট হয় বেশি। প্রথম প্রেম ভোলা যায় না। হ্যাঁ, ভোলা যায় না কিনা জানি না, আমি তো ভালোই ভুলে গেছি। আমি মনে করতে পারি না এখন সেই অবস্থানে আছে। কিন্তু আমি যদি একটু অন্যভাবে বলি, আপনি কখনো চিন্তাই হয়েছেন? না। থ্যাংক গড, ইটস এ ভেরি ট্রমাটিক এক্সপিরিয়েন্স। আচ্ছা, সো আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন প্রথম মোবাইল ফোন আসে আর কি। তো আমি একটা মোবাইল ফোন আমার কাছ থেকে চেয়ে আমি নিই। এরপর একদিন আমি জাকির হোসেন রোড নামে একটা রোড আছে মোহাম্মদপুরে, ওই রোড দিয়ে হেঁটে যাচ্ছিলাম, দুপুর 3টার সময়, তো ভর দুপুরে ফাঁকা রাস্তা থাকে। ওই সময় কিছু বখাটে ছেলে, আমার চেয়ে অনেক বড় বড় যারা, আমার মোবাইলটা ছিনতাই করে নিয়ে গেল। সেই স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। এরপরে আমি আবার চিনতে হয়েছে 1 বছর পরে। ছোট ছেলেদের কাছে মোবাইল থাকে আর চিন্তাই হয়, এটা খুবই স্বাভাবিক বিষয়।
ওই বিষয়টা আমার ভুলে যেতে 2 দিন লাগছে। এরপর যখন কলেজে উঠেছি তখন আবার ছিনতাইকারীর কবলে পড়েছি। ছিনতাই হওয়ার 5 মিনিটের মধ্যে আমার কাছে মনে হচ্ছে ছিনতাইটা আমি মেনে নিতে পারবো না। আমি ছিনতাইকারীর 5 মিনিট পর ছিনতাইকারী হেঁটে যাচ্ছিল, আমি দেখছি, আমি দৌড়ে ছিনতাইকারীর পিছনে গিয়ে ওর কাছ থেকে ফোন ফেরত নিয়ে আসছি। সর্বনাশ। হ্যাঁ, সো প্রেম বিষয়টা না একটা এরকম। আচ্ছা, প্রথম ব্রেকআপ মেনে নিতে পারছিলাম না, তারপর আস্তে আস্তে যখন ব্রেকআপ হয়ে অভ্যস্ত হয়ে গেলাম তখন ব্রেকআপের আগেই জানি যেটা ব্রেকআপ হয়ে যাবে। অন স্ক্রিনে তো আমরা দেখেছি যে প্রীতম বেশ চঞ্চল ওমেনাইজার টাইপের, আসলে অফ স্ক্রিনে তৌসিফ মাহবুব কেমন? সে কি গুফি, চঞ্চল নাকি শান্ত স্বভাবের? সে কিরকম? একটু গুফি, একটু টকেটিভ, একটু ফ্রেন্ডলি, জলি, সামটাইমস একটু ওভার প্রোটেক্টিভ। আই এম ভেরি প্রোটেক্টিভ অফ মাই ফ্রেন্ডস অ্যান্ড মাই টিম। আমি বিশ্বাস করি যে আমি যাদের পছন্দ করি তাদের সঙ্গে যদি কেউ খারাপ কিছু করে ওরা আমার শত্রু। এটা এটা আমি নিজে নিজে করে ফেলি। কয়েকদিন আগেও আমার এক ফ্রেন্ডের সঙ্গে আরেকজন একটু জোরে কথা বলছিল বা একটু ঠিকঠাক কথা বলেনি আসলে, আমার এক কলিগ আর কি। সো ওইটা আমার কাছে ভালো লাগেনি। এরপর যখন সে আমার সঙ্গে কথা বলতে আসছিল সে কিন্তু আমার সঙ্গে কিছুই করেনি, বাট আই ওয়াজ গিভিং দেম আ ভেরি হার্ড টাইম জাস্ট বিকজ আমার ফ্রেন্ডের সঙ্গে এটা করেছে। সো দিস ইজ হাউ আই অ্যাম আর কি, যদি বলি এটা নাটশেলে, দিস ইজ হাউ আই অ্যাম। আচ্ছা, নিজেকে যদি একটা শব্দের মাধ্যমে নিজেকে ডিসক্রাইব করতেন তাহলে সেটা কি হতো? পারবো না একটা শব্দে ডিসক্রাইব করতে। গুড বয়। গুড বয়। ওকে। আচ্ছা, অনেক তো গল্প হলো, এবার একটু কাজের কথায় ফিরে আসি। আপনাকে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রে রোমান্টিক জনরার নাটকগুলো দেখতে পাই। তো আপনি রিসেন্টলি কিছু এক্সপেরিমেন্টাল কাজও করেছেন, যেমন আমরা যদি খোয়াবনামার কথা বলি, যেখানে একটা সিন ছিল যে আপনি কবরের মধ্যে সাপ নিয়ে শুয়ে আছেন। ওই এক্সপিরিয়েন্সটা একটু জানতে চাই, এবং আপনি বলেছেন যে ওখানে ওই এক্সপিরিয়েন্স আপনার কিছুটা ভয়ও লেগেছিল। তো পুরো Right. ব্যাপারটা আমাদের সাথে একটু শেয়ার করবেন। ব্যাপারটা নিয়ে অনেক আলোচনা করেছি, তাও শেষবারের মতো বলি। এটা হচ্ছে যে ওই কাজটা করার সময় তখন অত ভয় পাইনি, বিকজ তখন কাজটার মধ্যেই ডুবেছিলাম। আমাদের এরকম অনেক কাজ করতে হয় যে পানিতে ডুব দিতে হয়, গরম বালুতে শুয়ে পড়তে হয়, কাদামাটি মাখতে হয়, ড্রেনে লাফ দিতে হয়। এগুলাতে আমরা অভিনেতারা, আমি বিশেষ করে ইউজ টু। সো আমি না ওই জায়গাটাকে ওভাবেই ট্রিট করেছি, ওকে দিস ইজ সামথিং যেটা একটু কষ্ট হবে করতে। একটা বৃষ্টির সিন যেটা আপনারা স্ক্রিনে দেখেন 1 মিনিট 2 মিনিট, সেটার জন্য আসলে কিন্তু 4 থেকে 6 ঘন্টা বৃষ্টিতে ভিজতে হয় একটা আর্টিস্টকে। সো ইটস জাস্ট অ্যানাদার চ্যালেঞ্জ, ওভাবেই নিয়েছি। বাট নেওয়ার পর আমি দেখলাম বিষয়টা নিয়ে সবাই অনেক বেশি এক্সাইটেড বা অনেক বেশি কনসার্ন যে আসলে এতগুলো সাপ নিয়ে তো কীভাবে সাহস করলো। তো সাপটাকে আমি একটা প্রপস হিসেবে দেখেছি শুটিংয়ে। তো এই সাপের কি বিষ আছে কি নাই, বা আমাকে কামড় দিবে কি দিবে না, এত কিছু চিন্তা করি না। আমার ডিরেক্টর বলেছে আপনি পারবেন কি না, আমি বলেছিলাম হ্যাঁ। সো আই হ্যাভ টু কিপ মাই ওয়ার্ড অ্যান্ড আই ডিড ইট, দ্যাটস ইট। তার মানে তৌসিফ চ্যালেঞ্জ নিতে বেশ পছন্দ করে। এটাকে ঘুরে বেঁচে বললাম আসলে। হ্যাঁ, সো আমি চাই নেক্সট টাইম আরো বড় কোনো চ্যালেঞ্জ নেই আমি। আচ্ছা, আমরাও দেখবো যে আসলে নেক্সট ইয়ার কি কি আসে এরকম চ্যালেঞ্জিং কাজ। ওখানে কিন্তু একটা কথা বলা হয়েছে যে স্বপ্নে সাপ দেখলে কি হয়। আপনার স্বপ্নে কি কখনো সাপ এসেছিল? না, আমি আই এম ভেরি ব্লেসড। আমি স্বপ্ন একটু কম দেখি। স্বপ্ন কম দেখি বলতে এগুলো ছোটবেলা দেখতাম অনেক, যে এটা হবে এটা হবে। আমি বড় হওয়ার পর আমি ঘুমাই শুধু, মানে চোখ বন্ধ করি আর চোখ খুলি। এর মাঝখানে আমি আসলে খুব বেশি কিছু দেখি না, কারণ আমি খুব টায়ার্ড থাকি, আমি ঘুমিয়ে পড়ি। মাঝে মাঝে যখন অতিরিক্ত টায়ার্ড থাকি তখন আমি স্বপ্নের মধ্যে শুটিং করি। হ্যাঁ, এরকম অনেক হয়। এটা আমার বেটার হাফ আমাকে বলেছে এরকম, যে আমি ঘুমের মধ্যে বলছি যে না না এই ডায়লগটা হয়নি, আবার দাও, অথবা অ্যাকশন কাট বা কোনো ডায়লগই বলছি, এগুলা চলতে থাকে সারাক্ষণ। একটা মানুষ হলে কাজে বেশি ইনভলভ থাকলে এগুলো হয়। আচ্ছা, এগুলো তো ঘুমের মধ্যে স্বপ্ন। বাস্তবে আপনি কোন স্বপ্নটা দেখেন যেটা আপনি ছুঁতে চান? একটা সফল অভিনেতা হতে, যেটা আমি আমার কাছে বিশ্বাস আমার গ্রাফে আমি এখনো পৌঁছাইনি। আচ্ছা, আমি আই থিঙ্ক আই ক্যান ডু বেটার। আমি আরো ভালো কিছু করতে পারবো, ভালো কিছু দিতে পারবো মানুষকে, সেইটা চেষ্টা করে যাচ্ছি আর কি। ব্যাচেলর পয়েন্ট নিয়ে কিন্তু দর্শকদের অনেক হাইপ, এবং তাদের মধ্যে একটা প্রশ্ন আছে যে সিজন 5 এর নিহাল ফিরে আসলো কিন্তু নাবিলা কিন্তু ব্যাক করলো না, এবং এটার জন্য কিছু কিছু ভক্তদের মনও খারাপ হয়েছে। সো এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, এবং দুজনকে কি আরো নেক্সট টাইম একসাথে দেখা যাবে, আর কি একসাথে হবে? এইটা কমপ্লিটলি ডিরেক্টরের কল। নাবিলা তো এখন লিচুর বাগানে, সো নাবিলা আপাতত সিনেমা করছে, ওখানে একটু ব্যস্ত আছে দেখি ব্যাচেলর পয়েন্টে এখন একটু সময় দিতে পারছে না। আর যদি গল্পর জায়গা থেকে বলি তাহলে নাবিলা চরিত্রকে আমরা দেখেছি ও অস্ট্রেলিয়া মাত্র মুভ করেছে। সো এটা আমি ঠিক জানি না, এটা 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 সবকিছু ডিরেক্টর অ্যান্ড নাবিলার ব্যাপার। নেহাল ফিরেছে। দ্য গুড নিউজ ইজ নেহাল ওর
ওর ফ্যামিলির মধ্যে ফিরতে পেরেছে। ওইখানে হাবু আছে, কাবিলা আছে, পাশা আছে, জাকির আছে, শিমুল আছে। তো এদের সঙ্গে ওর একটা গুড টাইম যাচ্ছে, এখন এর মধ্যেই আছে আর কি। এই যে একটা হাইপ শোকেন আর হতেন, এই জিনিসটা একটু এক্সপ্লেইন করবেন আমাকে? এই জিনিসটা এক্সপ্লেন করতে করতে আমি টায়ার্ড হয়ে গেছি। আমরা লাস্ট বর্মর লাস্ট টাইম এই আমি কেন বলতেছি, বিকজ এইটা বের হওয়ার পর থেকে আমি কফি অর্ডার করলেও মানে লিখে দে ভাই, সাথে শোকেন দিব। ইটস এ ভেরি বিগ ব্লেসিং যে একটা কাজ বের হওয়ার সাথে সাথে মানুষ এত উৎসাহ দেয় যে ওকে কাজটা। বাট শোকেনের হতে ইজ এ ভেরি নেগেটিভ থিং। ইট ইজ এ সর্ট অফ ড্রাগ, যেটা আসলে কাল্পনিক, যেটা এক্সিস্ট করে না, যেটা প্লিজ ডোন্ট ট্রাই দিস অ্যাট হোম, বিকজ এটা আপনি যতই নেন না কেন কোনো কাজে দিবে না। সো ইটস জাস্ট ফিকশন, এটা বানোয়াট একটা জিনিস। শোকেন হচ্ছে গিয়ে পুরান কাপড়ের গন্ধ নেয়া, আর হতেন হচ্ছে গিয়ে রোদের নিচে খালি গায়ে শুয়ে থাকা। দুটাই ক্ষতিকর, করে কোনো লাভ হবে না, তো করবেন না প্লিজ। এই আইডিয়াটা আসলো কোথা থেকে, মানে কোত্থেকে এই শোকেন আর হতেনের আইডিয়াটা? আমি উদ্ভূত একদম হলো। আঙ্গুল তুলে ফাঁসিয়ে দিব ডিরেক্টরকে। ডিরেক্টরকে? এটা এই সম্পূর্ণ আইডিয়া তার। এটা নিয়ে যদি কোনো রকম কেউ করে যদি কোনো ক্ষতিগ্রস্ত হন, তার সাথে যোগাযোগ করুন প্লিজ। ডু নট ট্রাই দিস অ্যাট হোম। ডু নট ট্রাই দিস অ্যাট হোম। আমরা তো রিসেন্ট ওয়ার্কগুলো নিয়ে কথা বললাম, এবার যদি অনেক আগে ফিরে যাই, যখন আপনি এই ইন্ডাস্ট্রিতে নতুন এসেছিলেন এবং আপনার প্রথম কাজ হচ্ছে অল টাইম দৌড়ের উপর, রাইট? সো ওই এক্সপিরিয়েন্সটা এবং সেখান থেকে আজকে এই পর্যন্ত আসার যে জার্নিটা, এই জার্নিটা সম্পর্কে আপনার সম্পর্কে একটু জানতে চাই, আপনার থেকে একটু জানতে চাই। আর হচ্ছে যে আপনি এই ইন্ডাস্ট্রিতে কিভাবে আসছেন এবং শুরুটা। অনেক বড় লম্বা হ্যাঁ, আমি প্রশ্ন। অনেক বড় একটা প্রশ্ন করে ফেলেছি কিন্তু। শুরু থেকে আসি। শুরুতে অ্যাকচুয়ালি ভার্সিটিতে পড়তাম, ভার্সিটি থেকে বের হওয়ার পরে জব করছিলাম। জব করতে করতে মনে হলো দিস ইজ নট ফর মি, আই ওয়ান্ট টু ডু সামথিং নিউ। আই অলওয়েজ ফেল্ট যে আমি আসলে নট মেড ফর ইট, জাস্ট ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অল। আমি ইঞ্জিনিয়ারিং পাস করি। সো এরপর মিউজিক করছিলাম অ্যাজ আ হবি, অ্যাজ আ প্যাশন, বাট ওটাও মনে হচ্ছিল দিস ইজ নট দ্য থিং ফর মি, যেটা দিয়ে আসলে আমি জীবিকা অর্জন করবো, বা আমার দিস উইল নট বি মাই প্রফেশন। সামহাউ ইন দ্য সার্চ অফ এক্সিলেন্স, ইন দ্য সার্চ অফ প্রফেশন, আমি কোনো একভাবে অ্যাক্টিংয়ে চলে আসি। আসার পর মনে হলো যে দিস ইজ দ্য থিং ফর মি, আই ক্যান পারসিউ দিস অ্যান্ড আই শুড ট্রাই দিস, অ্যান্ড দ্যাটস ওয়াই আই স্টার্টেড ডুইং ইট। আমি থিয়েটার করে আসিনি কখনো, আমি অভিনয় করতে করতে অভিনয় শিখছি। আমি অনেক বড় একজন ফলোয়ার মুরব্বীরা যা বলে আমি তাই করি। সিনিয়রদের দেখে দেখে অভিনয় শিখি, ওদের কাছ থেকে ওদের দোয়া চাই, আপনার কাছ থেকে দোয়া চাই, এইভাবে আসলে আমার এখানে চলে আসা। আচ্ছা। আর এই যে জার্নিটা চলছে, এই চলার মধ্যে দিয়ে আমি হাজারো ভুল করেছি, আরও ভুল করব। যদি ভুল না করতাম তাহলে আমি শিখতাম না। এখন যেহেতু শিখছি তাই ভুল করছি। আমি চাই আরও ভুল করতে, আমি চাই আবারও শোবাজে আসতে, তো যাতে এসে আমি আমার এই এক্সপিরিয়েন্সগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারি। আপাতত যে জার্নির মধ্যে আমি আছি, আই রিয়েলি লাভ দিস, আই এনজয় দিস, বিকজ আই লাভ মাই ওয়ার্ক, আই লাভ লিভিং ইন ইট, আই লাভ স্লিপিং উইথ ইট, অ্যান্ড দিস ইজ হাউ আই ওয়ান্ট টু লিভ অ্যান্ড ডাই। আপনি যদি 12 বছর আগে সেই তৌসিফের সাথে দেখা করার সুযোগ পেতেন, তাহলে এই আজকের তৌসিফ 12 বছর আগে তৌসিফকে কি বলতো এবং কি উপদেশ দিত? এটাই দিত যে যা করছিস বাবা ঠিকঠাক করছিস, কোনো সমস্যা নাই, একটু টেনশন কম নেই, বিকজ 12 বছর পর তৌসিফ তোকে সেটাই বলবে। আচ্ছা, অনেক কথা বললাম, এবার আমি একটা ছোট্ট গেম খেলবো। গেমটা খুবই ইজি। গেমটা হচ্ছে আমি আপনাকে কয়েকটা ওয়ার্ড বলবো, ওয়ার্ডটা শুনে প্রথমে আপনার মাথায় যে ওয়ার্ড বা যে কথাটা আসে আপনি সেটা বলে ফেলবেন। আপনি চিন্তা করতে পারবেন না। চিন্তা তো পারবো না, চিন্তা করতে পারবেন না, একদমই টাইম নেওয়া যাবে না। দেখেন Instant. আমার একটা ট্যালেন্ট আছে, আমি চিন্তা না করে ব্রেন অফ করে দিতে পারি, তখন কিছুই বলতে পারবো না। তো আপনি চান ওটা আমি করি? না, আমরা আনসার চাই। অ্যান্সার চান, ঠিক আছে, ওকে, দেখি চেষ্টা Okay. করবো। সো স্টার্ট করছি। শিওর। সাকসেস, তৌসিফ, ফিয়ার, তৌসিফ, হ্যাপিনেস। তৌসিফ, না, ফিয়ার তো ডেফিনেটলি তৌসিফ না। ফিয়ার ফেলিং, আচ্ছা, লাভ, জারা, কন্টেন্ট ক্রিয়েটর, রাফসান, ফার্স্ট লাভ, এক্স, ড্রিম, বিগ, ফেভারিট অ্যাক্ট্রেস, ক্যাটরিনা কাইফ। ফিয়ার। আবার হ্যাঁ, আবার এই প্রশ্নটা করবেন এটাই। আচ্ছা, ফ্যান্স, ফ্যান্স, মাই হার্ট, ফেভারিট প্লেস, মাউন্টেন্স, লাইফ, ইজ বিউটিফুল, ক্রিকেট আর ফুটবল? ফুটবল, ফুটবল। অলওয়েজ। ফেভারিট প্লেয়ার কে? ডেভিড বেকহাম। আপকামিং যে ফিফা আসছে, সামনের বছরই আসছে 2026 সালে, সেখানে আপনি কোন দলকে সাপোর্ট করবেন?
আর্জেন্টিনা অ্যাট দ্য মোমেন্ট বিকজ মানে আমার যে দল হ্যাঁ। আমি জার্মানি সাপোর্ট করতাম, তো ওরা গত 2 ওয়ার্ল্ড কাপ ধরে গ্রুপ স্টেজ পার করতে পারতেছে না, সো এরপরে খেলা দেখা হয় না। তাহলে কি দল চেঞ্জ করে ফেললেন আমি তৌসিফ দল মাহবুব? আমার তো খেলা, আই নিড টু সাপোর্ট বিকজ আই লাভ দ্য গেম। আচ্ছা আমি মানে নাইজেরিয়া ক্যাম্বোডিয়ার খেলাও দেখি বিকজ আই লাভ দ্য গেম। সো ওখান থেকে আসলে ডাজন্ট ম্যাটার হু উইন্স অর লুজ, আই এম আ সাপোর্টার, আচ্ছা বাট সেকেন্ডারি আমি আর্জেন্টিনার সাপোর্টার। ওকে, ট্রুথ অর ডেয়ার? ওকে, এখন বলবো হ্যাঁ। ট্রুথ, অবভিয়াসলি। আমি তো ডেয়ার করবো না এখন। কেন ডেয়ার করতে গিয়ে ভয় পান? আমরা তো ইজি ডেয়ারই দিব, তাই না? না, আচ্ছা ট্রুথ, হ্যাঁ ঠিক আছে। ট্রুথ, ট্রুথের কিন্তু আনসারটা দিতেই হবে। সেটা দিব। কোন কাজটা করে এখন পর্যন্ত রিগ্রেট ফিল হয় যে ওই কাজটা আমার করা ঠিক হয়নি? আর সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, এমন কোন নাটক দেখে মনে হয়েছে যে আমি যদি ওখানে অভিনয় করতাম আমি আরো বেটার করতে পারতাম? ওকে, মনে করতে হবে কোন কাজ করা ঠিক হয়নি। আমি একটা রকস্টার চরিত্রে কাজ করেছিলাম। রকস্টার? হ্যাঁ, নাম হচ্ছে গিয়ে দ্বিধা। সো ওই কাজটা আমি যেভাবে এক্সপেক্ট করেছিলাম ওভাবে আসলে শুটিং আমরা করতে পারিনি। তো শুটিংয়ের কিছু ঘাটতি ছিল, প্লাস প্রজেক্টটা আসলে ভেঙে ভেঙে শুটিং হয়েছিল 3 মাস ব্যাপী। সো প্রজেক্টটা একটা চার্ম ছিল, যে চার্মটা হারিয়ে গেছে। সো রকস্টার ওয়াজ মাই ড্রিম ক্যারেক্টার, সো আই কাইন্ড অফ মনে হচ্ছে যে এটা আমি আরও ঠিক মতো করতে পারতাম। আচ্ছা, এটা একটা ওয়েস্ট, এটা একটা আফসোস। কোনটা করলে ভালো হতো? কোন কাজটা দেখে আপনার মনে হয়েছে যে আমি যদি ওখানে অভিনয় করতাম আই কুড হ্যাভ ডান বেটার? এইটা আসলে আমার কাছে মনে হয়, আই স্পিক সেলফিশলি, আমি এটা কখনো ফিল করি না অন্য কোনো কাজ দেখে, বিকজ আমি ওই স্ক্রিপ্টটা চুজই করি নাই। সামহাউ এখন একটা সিনিয়র অভিনেতার সুবিধা হচ্ছে যে মোটামুটি সকল স্ক্রিপ্ট আমার কাছে আসে, বা কী কী করছে আমি দেখি। সো ওই জায়গাটা থেকে যেহেতু আমি ওটা করিনি, সো ওটা নিয়ে আমার কোনো আসলে আফসোস নেই। এবার আমি আপনাকে বড় পর্দার কিছু লিড অ্যাক্টরদের নাম বলবো, এন্ড আপনাকে ওটা র্যাঙ্কিং করতে হবে ফার্স্ট পজিশন টু লাস্ট আই পজিশন। নো ওয়ান্ট টু ডু দ্যাট। আপনার পছন্দের হতে পারে, বা তাদের আউটলুক দেখে তাদের অ্যাক্টিং দেখে আপনার চুজ করতে পারেন। বাট আই এম স্টিল নো ওয়ান্ট টু ডু দ্যাট। আপনি বলেন, আমি দেখি চেষ্টা আচ্ছা আমি করব। বলছি, আফরান নিশো, শাকিব খান, চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ অ্যান্ড আরিফিন শুভ। আরিফিন শুভ, শাকিব খান, আফরান নিশো, সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী। লম্বা থেকে কে কে সবচেয়ে লম্বা, তারপর কে সবচেয়ে ভেরি ডিপ্লোম্যাটিক। ডিপ্লোম্যাটিক? না, আপনি বলছেন না কিছু একটা, তো এটা একটা গুণ দিয়ে করতে হবে। আচ্ছা ঠিক আছে, ফেয়ার ইনাফ। এবার আপনি নিজের সম্পর্কে একটা রিউমার বলেন যেটা দেখে আপনি নিজে অবাক হয়ে গিয়েছেন যে এটা আমি কবে করলাম, বা আপনি নিজে শকড হয়ে গিয়েছিলেন। খুব কম একটা রিউমার ছিল যে এটা বহুত আগে, 5 বছর আগে, আমি 5 লাখ টাকা চুরি করেছিলাম। রুমার না, আসলে এটা একটা ঘটনা ঘটে, আচ্ছা এবং এটা বেসিক্যালি আমার এক ফেক প্রোফাইল আরেকজনের কাছ থেকে টাকাটা সত্যি সত্যি নেয়, অ্যান্ড তারপরে সে গায়েব হয়ে যায়। তো সে তো তখন রিয়েল মানুষকে এসে ধরেছে। সো এটা একটা ওটা কি বলবো, একটা বাজে অবস্থান পোহাতে হয়েছিল কয়েকদিনের জন্য। আচ্ছা ঠিক আছে, সেই সময় তো এখন নেই, এখন আপাতত কোনো রিউমার নেই। অবভিয়াসলি কোনো রুমার নেই, অ্যান্ড রুমার থাকবেও না, বিকজ আমি রুমার থাকার মতো কিছু করি না। রুমার হবে এটা যে নেক্সট কাজ কি করছি, কাকে নিয়ে করছি, কার সঙ্গে হচ্ছে, হবে না, সেটা হবে রুমার। আচ্ছা এই ফ্লোতে আমরা যদি জানতে চাই যে আপকামিং কি কি কাজ আছে, বা আপনার কোনো ফিল্মের, নাটকের কোনো আমাদেরকে গ্লিমস যদি দেওয়া যায়। সো রুমার চলছে যে সামনে মনে হয় চলছে। আমি একটা ওটিটি করছি, মনে হয়। আচ্ছা তো এইটা নিয়ে রুমার চলছে, চলুক। আমরা কিন্তু এক জায়গায় দেখেছি যে আপনাকে আর নীলাকে দেখা গেছে কারওয়ান বাজারে একটা জায়গা দিয়ে হাঁটতে, হ্যাঁ এই জিনিসটা আমরা দেখেছি, এবং এটার পিছনের রিজন কি? সামনে কি আমাদের আবার কিছু পাচ্ছি? না, কারণ বাজার করতে গিয়েছিলাম আমরা একসাথে। নীলার সাথে আপনি বাজার করতে গিয়েছিলেন? তাহলে কি মনে হয় কেন যাবো? এটাই তো জানতে চাচ্ছি। কারণ বাজার এখানে অনেকগুলো টিভি চ্যানেল, আমরা ইন্টারভিউ দিচ্ছিলাম, সো আমরা 21 টিভি থেকে আর টিভিতে হেঁটে যাচ্ছিলাম, বিকজ আচ্ছা। দুটো বিল্ডিং একদম পাশাপাশি। বাট কেউ ওটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দিয়েছে। কে করেছে সেটা আমি জানি, ওকে পরে ধরবো। ঠিক আছে। আচ্ছা আপনার কো অ্যাক্ট্রেস যারা ছিলেন, তানজিন তিশা, সাবিলা নূর, তাসনিয়া ফারিন, তারা কিন্তু অলরেডি বড় পর্দায় কাজ করছে। মাশাআল্লাহ। হ্যাঁ, তো আপনাকে কবে বড় পর্দায় দেখতে পাবো আমরা? ইনশাআল্লাহ, যখন সময় হবে তখন। এটা তো আমরা অনেকদিন ধরে শুনে আসছি সময় হবে, এবং আপনি তার জন্য প্রস্তুতি নিচ্ছেন। প্রস্তুতিটা কত দূর হলো? প্রস্তুতি আমার এখনো শেষ হয়নি, কোনোদিন শেষও হবে না, এর মধ্যেই চলে যাব। কিন্তু আমার কাছে আমারটা আসতে হবে। আমি ধরেন এই ফার্স্ট লাভ শুটিং করার আগে থেকে আমি কনফিডেন্ট ছিলাম যে এটা মানুষ ভালোভাবে গ্রহণ করবে। সো আমি খুব গুছিয়ে স্টাডি করে এখন কাজ করছি। সো সেই স্টাডির সঙ্গে আমার যখন মনে হবে যে ইয়াস, এই কাজটা, এই ফিল্মটা আমি যদি করি তাহলে এই ফিল্মটা মানুষ দেখবে, বা এটা চলবে, বা এটা ব্যবসা সফল হবে,
তখনই আমি কাজটা করব। সো এটা হচ্ছে আমার প্রস্তুতি, নট হচ্ছে জিম করা বা নাচ শেখা, ওই প্রস্তুতি না, ওটা হয়ে যাবে, ওটা কাজ আসলে এমনি হয়ে যাবে। বড় পর্দায় তো আপনাকে নিশ্চয়ই আমরা খুব দ্রুতই দেখব, তবে ডিরেকশনে আসার কি কোনো ইচ্ছা আছে? ইচ্ছা আছে, ডিরেকশন আসার আমার ইচ্ছা আছে? আমার ইচ্ছা আছে এবং আমি জানি আমি খুব ভালো করব। যেটা হচ্ছে যে দুই নৌকায় পা দিতে চাই না, হুম। এবং এটা এটা তখনই করব যখন আসলে অভিনয়ের চাহিদাটা হতে পারে একটু কম থাকবে, বা আসলে সব চরিত্র করে ফেলেছি, এখন একটু বিহাইন্ড দ্য ক্যামেরা একটু মনোযোগ দিতে চাই, তখন ডিরেকশনে সেভিং ইট। আসলে আপনি কোন ধরনের চরিত্র নিয়ে কাজ করতে পছন্দ করবেন বা কোন ধরনের গল্প নিয়ে কাজ করতে Right. পছন্দ করবেন? সব রকম গল্প আমাকে টানে, আমি অভিনেতা হিসেবেও তো এক্সপেরিমেন্ট করি, হুম। ডিরেক্টর হিসেবে আমি ভয়ানক এক্সপেরিমেন্ট করব। আমি এমন এমন কাজ করতে চাই যেগুলো বাংলাদেশে হয় না, আচ্ছা। এবং আমি আমার একটা সিগনেচার তৈরি করতে চাই যে ওকে, তসিম মাহবুব মানে হচ্ছে গিয়ে এরকম একটা কাজ হবে, বা ওনার নেক্সট ফ্লেভার কি হবে ধরতে পারছি না আমরা। হুম। আই লাইক সারপ্রাইজিং পিপল, সো আই উড লাভ টু সারপ্রাইজ অডিয়েন্স উইথ মাই ওয়ার্ক। আপনি বলেছেন যে আপনি মনোটোনাস কোনো কিছু পছন্দ করেন না, এটা কি আপনি শুধু প্রফেশনাল লাইফেই অ্যাপ্লাই করেন নাকি পার্সোনাল লাইফে ওইটা? এই আগের যে কথাটা বলছিলাম কাছাকাছি একই জিনিস, কিন্তু যে আমি আসলে একই জিনিস বারবার পছন্দ করি না। এটা কি পার্সোনাল লাইফেও? পার্সোনাল লাইফে বলতে পার্সোনাল লাইফে তো মনোটনি ওভাবে আসে না, মানে পার্সোনাল লাইফে মনোটনি কি আসবে, মানে ওয়াইফ তো আমার একজনই থাকবে, ওকেই ভালোবাসবো, সো ওটা নিয়ে তো কোনো পছন্দ প্রশ্নই আসে না। শখ এগুলো চেঞ্জ হয় না? না, আমার যেমন কাচ্চি বিরিয়ানি পছন্দ, আমি কাচ্চি বিরিয়ানি প্রতিদিনই খেতে পারবো, তো এটা আসলে বাট প্রফেশনাল লাইফে যেটা হয় যে আমি আসলে এক চরিত্র বারবার রিপিটই করতে চাই না কোনোভাবেই, বাট পার্সোনাল লাইফে একটা জিনিস যত রিপিট করব তত সেটার প্রতি আরো আই থিঙ্ক অ্যাটাচমেন্ট বাড়বে। ধরেন আপনি প্রতিদিন জিম করলে আপনার বডি আরো ফিট হবে, আপনি প্রতিদিন হেলদি ফুড খেলে আপনার শরীর আরো হেলদি হবে, কিন্তু আপনি প্রতিদিন শোকের নিলে আপনার কিন্তু শরীর খুব খারাপ হবে। সো সো পার্সোনাল লাইফে আসলে কোনো কিছু মনোটোনাস ফিল হয় না আমার। আচ্ছা, ভেরি গুড। আমরা আবার একটু ফার্স্ট লাভে ফিরে আসবো। ফার্স্ট লাভ সেটের কোনো ইন্টারেস্টিং কাহিনী, মজার কাহিনী আমাদের সাথে একটু শেয়ার করতেন? মজার কাহিনীর তো শেষ নেই। এমন একটা শুনবো যেটা দর্শকরা এখনো জানে না। আচ্ছা, অলরেডি কয়েকটা বলেছি, নতুন একটা বলি। এটা হচ্ছে যে আমরা লাস্ট সিকোয়েন্স যেটা দেখেছে সবাই, ওইটা আসলে লাস্ট সিকোয়েন্স ছিল না। আচ্ছা। সো লাস্ট সিকোয়েন্স একটু অন্যরকম ছিল, এন্ডিংটা আসলে একটু অন্যরকম ছিল। এটা আসলে আমি একটা বিহাইন্ড দ্য সিন আমি একটা আলাপ দিচ্ছি রাদার দেন মজার স্মৃতি। লাস্ট সিকোয়েন্সটা আসলে আমাদের এত শুটিং ছিল অল্প সময়ে, তো সময়ের অভাবে আসলে আমাদেরকে ওই জায়গাতে এন্ড করতে এই জায়গাতে এন্ড করতে হচ্ছে, ওইভাবে এন্ড করতে হয়েছে, যেটা দেখে এখন অনেক বেশি প্ল্যান মনে হচ্ছে। এইটা ছিল প্ল্যান বি, এটা আগেও ছিল, আমরা রাখির মাথায় এটা আগেই ছিল, কিন্তু এটাকে আমরা ধরে নিয়েছিলাম যে না, আসলে আমাদের অন্যটা বিয়ের সেট আয়োজনটার জন্য অনেক কিছু ছিল, কিন্তু তখন বৃষ্টির সিজন ছিল, কন্টিনিউস বৃষ্টি পড়ছিল। আচ্ছা। তো যখন শরীরটা বুঝছি করতে পারবো না, তখন আমরা সাথে সাথে 2 ঘন্টা আগে এন্ডিং চেঞ্জ করে আমরা ওই এন্ডিংয়ে চলে আসি। তাহলে না হলে আসলে ফার্স্ট লাভ অন্যরকম এন্ডিং হতো। ফার্স্ট লাভের এন্ডিং এ আমরা হয়তো বিয়ের কোনো সিকোয়েন্স দেখতে পারতাম নাকি? মানে ওখানে আবার আরেকটা টুইস্ট ছিল, আরেকটা ক্যারেক্টার এন্ট্রি ছিল, এগুলো সব আপাতত অফ করে করতে হয়েছে। ঠিক আছে, পার্ট 2 তো আসছে না নাকি আসছে? এটা ডিপেন্ড করে, আমি এখন পর্যন্ত খুব বেশি কমেন্টস পাইনি যে পার্ট 2 চাই, এই গল্পটার তো পার্ট 2 কিছু নেই। কমেন্টস কিন্তু এসেছে যে এই জুটিকে আমরা খুবই পছন্দ করছি, আমরা সামনে আরো দেখতে চাই, আরো দেখতে চাই। হ্যাঁ, জুটিকে দেখতে চায় মানুষ, সেটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। সো সেটা ভাবছি আসলে একদম নেক্সট কি করব সারাক্ষণ না ভেবে আমরা এই কাজটাই কি করব সেটা ভাবছিলাম। তো এখন তো মাত্র কাজটা রিলিজ হলো, এটার মধ্যে এখনো আছি, এটা থেকে যখন বের হবো তখন বেটার বলতে পারবো আসলে। আচ্ছা, যেহেতু জুটি নিয়ে কথা বললাম, আমি একটু প্রশ্ন করব যে আপনার সাথে আপনার কোন জুটিকে বেশি পছন্দ, কাকে আপনি সহ অভিনেত্রী হিসেবে বেশি পছন্দ করেন? গল্প ওয়াইজ ডিপেন্ড করবে, আচ্ছা। ইটস নট স্পেসিফিক এ পার্সন যে আমার ওকেই বেশি পছন্দ। তাহলে তো বলবো যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে সাফা কবির, কাজ আমার বেস্ট ফ্রেন্ড, ও থাকলে আমার সারাদিন কোনো চিন্তা নাই। কিন্তু আসলে আমার গল্পের উপর ডিপেন্ড করে যে যাবে তাকেই চুজ করবো এই গল্পে। অবসর সময় তৌসিফের সময় কাটে কিভাবে? ঘুমাতে অনেক পছন্দ করি, বাট মানে যেন তেনভাবে ঘুমালে হবে না, টিভি ছাড়া থাকতে হবে। টিভিতে আমি যেই মুভি খুব পছন্দ করি, অলরেডি 100 বার দেখা শেষ হয়, ওই মুভি বা ওই সিরিজ ছাড়া লাগবে, এটা আমি দেখবো, দেখতে দেখতে ঘুমাই যাব। ফেভারিট মুভি কোনটা আপনার? অনেক মুভি, আই এম অ্যান অ্যাক্টর, আই হ্যাভ থাউজেন্ডস অফ ফেভারিট মুভিজ। টপ অফ দ্য মাইন্ড গডফাদার ট্রিলজি, কথার কথা বললাম।
এখনো কি এমন হয় যে কোনো সিনেমা দেখে একটা অ্যাক্টিং আপনার একটা ডায়লগ এত ভালো লাগলো যে ওটা আপনি একা একাই প্র্যাকটিস করছেন, এরকম হয়? এখন আরো বেশি হয়, এখন বেশি হয়? এখন বেশি হয়, বিকজ এখন অভিনয়ের ভারটা বুঝি। অভিনয় যে আসলে আমি করলাম, করে ফেললাম, হয়ে গেল, ওটা না। অভিনয় অনেক কঠিন জিনিস, অনেক সাধনার বিষয়। এখন যখন দেখি যদি বলি গডফাদারের কথা, গডফাদারে আল পাচিনো আছে, তো আল পাচিনো যে ডেলিভারিগুলো দিয়েছে, ওই ডেলিভারিগুলো আসলে এমনি এমনি চলে আসেনি। তার পিছনে তার প্র্যাকটিস, রিহার্সাল, সাধনা, তার নিজের স্টাডি থেকে আসলে করে তৈরি করার পর নিজেকে, তারপর সে ওই ডেলিভারিটা দিতে পেরেছে। সো আগেই ভাবতাম যে আমিও আল পাচিনো হব, আমিও টম ক্রুজ হব, কিন্তু আসলে ওরা কিভাবে হয়েছে এটা বুঝতাম না, এখন বুঝি। তাই এখন ওদের যখন কোনো কিছু পাই যেটা আসলে নিজে নিজে আওড়াতে পারবো, শুরু করে দিই। অনেকগুলো গল্প করলাম, তো আমার কাছে আমার একটা পার্সোনাল ইচ্ছা আছে, আমার একটা জানার ইচ্ছা আছে যে পার্সোনাল ইচ্ছা, পার্সোনাল ইচ্ছা না, পার্সোনাল জানার ইচ্ছা, Okay. সেটা হচ্ছে যে এমন একটা সিক্রেট যেটা তৌসিফের ব্যাপারে কেউ জানে না, সেটা কেউ কোনোদিন জানবে না। কোনোদিনও জানবে না। কেন জানবে? বিকজ সিক্রেটটা তো রাখা হয়েছে, সিক্রেট সবারই আছে, সিক্রেট থাকাটা উচিত, থাকুক সিক্রেট হিসেবে। আচ্ছা, তাহলে এমন কোনো কাজের একটা গ্লিমস আমরা শুনি যে যেটা কেউ জানে না, আমরা একটু জেনে গেলাম, কেন বলবো? আমরা ওইটার জন্য ওয়েট করব? অবশ্যই। সি, গুড থিংস টেক টাইম। আচ্ছা, প্ল্যান করে সামনে ভালো কাজ করার চেষ্টা করছি। অবশ্যই সামনে নতুন কিছু আছে, ভালো কিছু আছে। হুম। আমি এনজয়িং দিস ফ্লো, তো যাতে আরেকবার আসতে পারি শোবাজে, এসে ওই কাজ নিয়ে আলোচনা করতে পারি, সেই সুযোগের জন্য এখন আর বললাম না, সেই লোভে বললাম না। আচ্ছা, তৌসিফের তো ব্যান্ড ছিল একটা, রাইট? রাইট। সো তৌসিফ তো তখন গান গাইতো, গান গাইতো না, একদমই গাইতো না, গিটার বাজাতো। গিটার বাজাইতো। আর আপনি কি গান গাইতে পারেন? আমরা কি একটা গান শুনতে পারি ছোট্ট? একদম একদমই না। একদম কবিতা? না, কিছুই না? কবিতা হ্যাঁ। আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ এটাও পারি না, আল্লাহ ভুলে গেছি, বললেনটা কি জানি, বৈশাখ মাসে তার হাঁটু হাঁটু জল জল থাকে। থাকে। এগুলো তো জানতে পার হবে হয়ে না, যায়, এখন তো পার হয়ে যায় গুরু, পার এখন তো হয়ে যায়। শিখাতে হবে, ছোট ছোট বাচ্চাদের শিখাতে হবে না? ছোট ছোট বাচ্চাদের, হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের শিখাতে হবে। এই তো। তো আমি আসলে কবিতা, আবৃত্তি, গান এইসব কিন্তু থেকে, একসময় তো অনেক কিছু করে এসেছেন, এখন একটা জায়গায় এসে না এখন অভিনেতা হয়েছেন, কিন্তু হ্যাঁ সেটা ঠিক আছে। So, হচ্ছে কি, এগুলো আসলে আমাদের এক্সপিরিয়েন্স, এগুলো আমাদেরকে শেখায়, আমাদের স্কুলের কবিতা, ছড়া, এগুলো আমাদেরকে তৈরি করে, বড় করে। হুম। এটা তো সারাক্ষণ আমরা মনে রাখি। আপনি কি মনে করবেন এর পরে কি বি আসে না সি আসে? এটা তো অলরেডি আপনি জানেন, এবিসিডি। Right. সো ওভাবেই আসলে আমাদের মধ্যে থাকে। গান, আই লাভ মিউজিক। আমি খুব ভালো গিটার বাজাতে পারতাম। আমি এখন গিটার ধরলে আমি লস্ট হয়ে যাই, কোনটা কোন কর্ড মনে করতে হয়। আমাদের কাছে গিটার থাকলে আমরা অবশ্যই আপনাকে দিতাম এবং দেখতাম যে কতটা আছে, এখনো মনে আছে। কিন্তু আনফরচুনেটলি আমাদের কাছে গিটার নেই। আমার জন্য গুড লাক, বিকজ আমার গিটার না বাজাতে পারার সেই ভিডিওটা ভাইরাল হলো না, থ্যাংক গড। সো আচ্ছা, ভাইরাল নিয়ে আমার একটা প্রশ্ন আছে, সেটা যে Please. এই যে আমরা ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছি, আমাদেরকে ভিউজ দরকার, ভাইরাল হওয়া দরকার, প্রত্যেকটা নাটকে এত ভিউজ, ভাইরাল হতেই হবে, ক্লিপস ভাইরাল হতে হবে, এই জিনিসটাকে আপনি কিভাবে দেখেন যে সবাই এখন ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছে? সো তৌসিফ কি ট্রেন্ডিং এ গা ভাসাচ্ছে? কোনোদিন না। দ্য ম্যাজিক অ্যান্ড দ্য ট্যালেন্ট অ্যান্ড দ্য সিক্রেট ইজ গা না ভাষায় ট্রেন্ডিংয়ে থাকা। অ্যান্ড যারা ভাষায়, ওরা সাময়িকভাবে ট্রেন্ডিংয়ে থাকে, বিকজ ওরা সি, এই যে কথাটা বলবো অনেক চিজি, বাট আই মিন ইট। রাইট। Don't follow the trend, become the trend. So I try to become the trend. যেটা করব সেটা ট্রেন্ডে পড়বে, ট্রেন্ড কি ওটা আমার ফলো করার প্রয়োজন নেই, সেটা সবসময় সাকসেসফুল হবে না, ফেল করব, ভেরি ইমপ্রেসিভ। বাট আবার তৈরি করবো কিছু একটা। আচ্ছা, ঠিক আছে। সো কথা বলতে বলতে আমরা একদম প্রোগ্রামের শেষ পর্যায়ে এসেছি। আমার তো আড্ডা তো আরো মনে চাচ্ছে যে আরো প্রশ্ন করি, আরো আড্ডা করি, কিন্তু আসলে সময় শেষ এবং আমাদেরও আপনার হাতেও নিশ্চয়ই তারা আছে। না, আমার একদম তারা নেই, চলো না আবার নতুন করে শুরু করি। আচ্ছা, আপনাদের যেহেতু তারা নেই, তাহলে আপনি আমাকে একটা প্রশ্ন করেন। ধরেন আপনি আজকে হোস্টের জায়গায় আছেন এবং আমি গেস্ট, যেহেতু আপনি হোস্টিং করে এসেছেন এক সময়, সো ঠিক আছে, ডেফিনেটলি করবো। হুম। সো মেহজাবিন, ইয়েস। আপনার নামের স্পেলিং কি? MEHJABIN। এই যে নামের স্পেলিং করতে এতক্ষণ সময় লাগলো, এটার কারণ কি আপনি ইংলিশে কাঁচা, নাকি আপনি সচেতন হয়ে গেছেন নামের স্পেলিং শুনে? না, আপনি যখন প্রশ্ন করলেন আমার মাথায় মেহজাবিন চৌধুরীর নামটা এসেছে, তার যে মানে উনার নামের বানান নিয়ে কিন্তু বেশ একটা সমালোচনা আছে। যে, তো আমি- এই জন্যই আসলে আমার প্রশ্নটা করা। সো আপনার কি জন্ম থেকে তো আপনার স্পেলিং আপনার বাবা মা
রেখেছে যেভাবে, তো সেটা আসলে সেটাই জানতে চেয়েছিলাম, কিন্তু আপনিও কনফিউজড হয়ে গেছিলেন যে আপনি আপনার নামের স্পেলিং বলবেন নাকি আপনি মেজাবিন চৌধুরীর নামের স্পেলিং। তাহলে কি তৌসিফ মাহবুবের প্রশ্নে আটকে গেল হোস্ট? হোস্ট, এখন তো আমি গেস্ট মোডে চলে গিয়েছিলাম, কিন্তু অবশ্যই। আসলে তো আমি হোস্ট, আমি খুবই ডেঞ্জারাস হোস্ট। আমি যদি দেখতেই পাচ্ছি। এবং আমার আরেকটা শখ আছে, সেটা হচ্ছে যে আমি একটা শো হোস্ট করবো, এখন না, পরে। আচ্ছা, এবং আমি খুবই ইনফর্মাল একটা শো হোস্ট করবো, যেখানে আসলে সবাইকে এনে তাদের এই যে একটা সিক্রেট বলেন, এটা এভাবে না বলে সব সিক্রেট আমি বলে দিব, সবার সিক্রেট আমি জানি, সবাইকে ওই- সামনে বসিয়ে সিক্রেটগুলো বলবো। ওই আসলে। শোতে কি আমার যাওয়ার কোনো অপশন আছে? জানতে হবে, তাহলে আপনাকে চিনতে হবে। হ্যাঁ, তাহলে আমাকে চিনলে আমি চিনতে বলে হবে। দেব। ঠিক আছে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, সো কথা বলতে বলতে আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আমরা ভীষণ গ্ল্যাড আপনাকে এইখানে পেয়ে, এবং অনেক অনেক শুভ কামনা আপনার আপকামিং কাজগুলোর জন্য। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ বাংলা নিউজ 24, থ্যাংক ইউ শোবাজ, থ্যাংক ইউ মেজাবিন ফর হ্যাভিং মি, অ্যান্ড দর্শক যারা ফার্স্ট লাভ দেখেছেন, অনেক অনেক ধন্যবাদ। যারা যারা তার আগের কাজগুলো দেখেছেন, আমাকে এত সাপোর্ট দেওয়ার জন্য সবসময় অনেক ধন্যবাদ। নতুন করে আর ধন্যবাদ দিতে চাই না, ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, এতটুকু বলবো, চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা ভুল হবে, সঠিক হবে, যেটাই হোক ডিসিশনটা একটু সাপোর্ট করবেন, সঙ্গে থাকবেন, ভালোবাসবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। সো ভিউয়ার্স, আজকের আড্ডা এই পর্যন্তই। দেখা হবে আবারও নতুন কোনো অতিথি নিয়ে, নতুন গল্প নিয়ে। টিল দেন, স্টে টিউনড উইথ বাংলা নিউজ 24।